অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী, দেখলেই বুঝতে পারবে। সিনেমার শুরুতে অ্যানিমেশনের দ্বারা লুইয়ের ছোটবেলার জীবন সম্পর্কে দেখতে পাই। লুইয়ের গ্র্যান্ডমা লুকে বলে, এত পড়ালেখা করে কি হবে, বড় হয়তো সে আমার দোকানটাই তুই দেখবি। কিন্তু লু সে পড়ালেখা করে শহরে যেতে চায়, কারণ সে কার কাছ থেকে শুনেছিল শহরের জীবন নাকি অনেক ভালো হয়, শহরে নাকি অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, তার সাথে সাথে অনেক আরামের জীবনযাপনও পাওয়া যায়। একদিন ক্লাসে চ্যান নামে একটা ছোট্ট মেয়ে আসে। আসলে চ্যানের আন্টি এই গ্রামেই থাকে, আর প্রতি গরমের ছুটিতে চ্যান এই গ্রামে বেড়াতে আসে। আর চ্যান আন্টির বাড়িতে আসলেই এই গ্রামের স্কুলে সে কয়েকদিন পড়ালেখা করে। টিচার চ্যানকে লুয়ের পাশে বসতে বলে। লু তো চ্যানকে প্রথমে দেখে ভাবে চ্যান খুবই শান্তশিষ্ট আর খুব ভদ্র মেয়ে, কিন্তু স্কুল শেষে সে দেখে চ্যান তো সব বাচ্চাদের কাছ থেকে টাকা তুলছে। আসলে চ্যানের টাকা হারিয়ে গেছে, আর এই কারণে সবার কাছ থেকে সে টাকা নিচ্ছে। সে লুয়ের কাছেও টাকা চায়, কিন্তু লুয়ের কাছে কোনো টাকা ছিল না। চ্যানের এই রূপ দেখে লু ভাবে, এ কোথায় শান্তশিষ্ট মেয়ে, এতে এক নম্বর একটা শাকচুন্নি। চ্যান লুকি বলে, ঠিক আছে টাকা নেই তো কি হয়েছে, সাইকেল তো আছে, এই সাইকেলে করে প্রতিদিন আমাকে বাড়িতে দিয়ে আসতে হবে। আর এরপর থেকে তো বেচারা লুকে তার সাইকেলে করে চ্যানকে তার বাড়িতে দিয়ে আসতে হয়। প্রথমে তো সে দায় পড়েই কাজটা করছিল, কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন চ্যান লুকে বলে, ওই পাহাড়ের উপরে সাইকেল করে একদিন নিয়ে যাবে। প্রথমে তো লু না করে, কিন্তু পরে আবার সে রাজি হয়ে যায়। সন্ধ্যা হয়ে এসেছে, তারা তো শুধুমাত্র পাহাড়ের অর্ধেক রাস্তায় আসতে পেরেছে। তবে এখান থেকে তাদের গ্রামটা খুব সুন্দর দেখাচ্ছিল। সেখান থেকে অনেকগুলো জোনাকি লু তার কৌটায় ভরে নেয়, সে সেগুলো বাড়িতে নিয়ে যাবে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই তারা পাহাড়ের দিকে না গিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু লুয়ের তো এখানে খুব মন খারাপ করে যে সে চ্যানকে পাহাড়ের উপরে নিয়ে যেতে পারলো না। এখানে চ্যান লুকে বোঝায়, আরে কোনো ব্যাপার না, তাছাড়া আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকেও তো গ্রামটা কি সুন্দর দেখাচ্ছিল। তাছাড়া আমার গরমের ছুটি শেষ, কালই শহরে চলে যাব। এই কথা শুনে তো বেচারা লুয়ের মন ভীষণ খারাপ হয়ে যায়। চ্যান চলে যাওয়ার পর থেকে লু মনমরা হয়ে বসে থাকে। আর চ্যানের একটা কথা মনে পড়লে তার তো আরও বেশি খারাপ লাগে, কারণ চ্যান যাওয়ার আগে বলেছিল তার অনেক বড় একটা অসুখ আছে, সে যে কোনো সময় মরে যেতে পারে। দিন যেতে থাকে, লু তার জীবনে ফিরে আসে। সে খুব ভালো করে পড়ালেখা করে, আর এরপরে কলেজে পড়ালেখা করার জন্য সে শহরে যায়। সেখানে তার গার্লফ্রেন্ডও হয়। তার কলেজ শেষ হয়ে গেছে, সে এখন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। এই 2 বছরের লোককে 3টে চাকরি পরিবর্তন করতে হয়েছে। সে তো ছোটবেলায় কত কিছু ভেবেছিল যে শহরে আসলে শুধু আরাম আর আরাম, কিন্তু সে এখন খুব ভালো করে বুঝতে পারছে গ্রামই তার ভালো ছিল। সে তো এখন দাঁতে দাঁত চেপে এই শহরে পড়ে আছে আর এই চাকরিটা করছে। এর মধ্যে লুয়ের গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে যায়। এদিকে অফিসে সে সিনিয়রের কাছ থেকে অনেক বকা খায়, আর সে দুঃখে সে অনেক ড্রিঙ্ক করে, আর সে অফিসেও যায় না। এর মধ্যে তার অফিসের কলিগ তাকে ফোন করে জানায় একটা দরকারি মিটিং চলছে, তুমি যদি তোমার চাকরি বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি এসো। লু তো ওই মাতাল অবস্থায় অফিসে যায়, আর সেখানটায় তার সিনিয়রের সাথে ঝামেলা লেগে যায়। তার সিনিয়র তাকে চ্যালেঞ্জ দিয়ে বলে, আমি 1 বছরে 1000টা ইন্স্যুরেন্স বিক্রি করেছি, তুমি যদি এর থেকে বেশি করিয়ে দেখাতে পারো তাহলে আমি আমার চাকরি থেকে রিজাইন দিয়ে দেবো। এসব শুনে সবাই বুঝে যায় লুয়ের জবটা গেল, আর লু বুঝে যায় তার এই জব আর থাকবে না। লু তো কয়েকদিন খুবই ডিপ্রেশনে থাকে, আর তার গ্রামের কথা খুবই মনে পড়ে। সে যখন চোখ খুলে সে দেখে সে তার গ্রামের বাড়িতে আছে। সে ঘর থেকে শুনতে পায় গ্র্যান্ডমা গ্রামের সবাইকে বলছে, আমার নাতি তো সেরা সেরা, ওর কাজে ওর বস এতই খুশি হয়েছে যে ওর প্রমোশন দিয়ে দিয়েছে। ওকে এখন তো নিউ ইয়র্কে গিয়ে কাজ করতে হবে, তাই যাওয়ার আগে আমার সাথে দেখা করতে এসছে। ঠিক তখনই লু বেরিয়ে আসে, আর সেও তার গ্র্যান্ডমার তালে তালে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমার কোম্পানি অনেক ভালো। আর সে নিজের প্রশংসা করে আর কোম্পানির প্রশংসা করে। এসব শুনে গ্রামের সবাই বলে, আগেই জানতাম লু আমাদের গ্রামের গর্ব। সবাই চলে যাওয়ার পর লু তার গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে, আমি এখানটা কি করে আসলাম। জ্ঞান বলে, সেটা তুই পরে শুনিস, যা তুই আগে স্নান করে আয়, আমি তোর জন্য খাবার গরম করছি। চ্যান যখন বাথরুমে থাকে তখন ওর গ্র্যান্ডমা ওর জামাকাপড় লুকিয়ে রাখে, যাতে লু এখান থেকে পালিয়ে না যায়। কিন্তু লু তার শরীরের তোয়ালে জড়িয়ে ট্রলি ব্যাগটি নিয়ে সে পালাতে থাকে। ঠিক তখনই সামনে চ্যান চলে আসে, আর সে জোরে জোরে বলতে থাকে, গ্র্যান্ডমা তোমার নাতি পালিয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা জানতে পারি গ্র্যান্ডমা আর চ্যান মেরে লুকে ঘুমের মধ্যে শহর থেকে তাকে গ্রামে নিয়ে এসেছে। আসলে লু এই গ্রাম থেকে সে কলেজ করার জন্য বেরিয়েছিল, সে আর গ্রামেই ফেরেনি। লু ওই দুজনকে বলে, আমি যদি এখন শহরে না যাই তাহলে আমার চাকরি চলে যাবে। তখন চ্যান বলে, তুমি তো ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করো, তোমার ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য তো তোমার লোককে চিনতে হবে, আর তুমি শহরে কজন লোককে চেনো? এই গ্রামে প্রায় 40,000 লোক আছে, তার মধ্যে অর্ধেক লোককে তোমার গ্র্যান্ডমা চেনে। আমাদের সাহায্যে তুমি এই গ্রামে সহজেই তোমার ইন্স্যুরেন্সগুলো বিক্রি করতে পারবে।
চ্যানের এই কথা শুনে লু গ্রামে থাকতে রাজি হয়ে যায়। কিন্তু লু তারপরে মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই চ্যাং দৌড়ে আসে আর বলে, এ দেখো তোমাদের প্রথম গাধা ধরে নিয়ে এসেছি। লু তো এখানে ইন্স্যুরেন্সের ব্যাপারে কোনো কথাই বলে না। সে তাকে বলে, তুমি অনেক বছর আগে আমাকে এটা কেন বলেছিলে যে তোমার অনেক বড় একটা অসুখ আছে আর তার জন্য তুমি মরে যেতে পারো? কিন্তু এখন দেখছি তুমি পুরোপুরি সুস্থ। তুমি আমার ইমোশন নিয়ে কেন খেলা করলে? আসলে মেয়েরা ইমোশন নিয়েই শুধু খেলা করে। এইটা শুনে তো প্রথমে চ্যানেল খুব মন খারাপ করে। আর তারপরে সে লুকে পেরে থাকে যে আমি তোমার ইমোশন নিয়ে খেলা করছি, কোথায় করলাম, কোথায়? পরের দিন দেখি চ্যাং লুকে একটা কোম্পানিতে নিয়ে যায়। আর এই কোম্পানিতে ছিল মিস্টার নিউর। এই কোম্পানিতে বাজি বানানো হয় আর মদ তৈরি করে। মিস্টার নিউ লুয়ের ছোটবেলার বন্ধু ছিল। লু তো নিউর সাথে ছোটবেলায় যেভাবে কথা বলতে সেভাবে কথা বলছিল, মানে তুই তুই করে। কিন্তু নিউর এটা একদম পছন্দ হয় না, কারণ সে এখন একটা কোম্পানির মালিক। সে এই কোম্পানি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছে। সে চায় সবাই থেকে সম্মান দিয়ে কথা বলুক। আর তুই তুই করে কথা বলার জন্য সে লুয়ের পলিসি কেনে না। এরপরে লুয়ের মাথা ঠান্ডা করার জন্য চ্যাং তাকে নুডলস ঘরে নিয়ে যায়। এখানে চ্যাং বলতে থাকে, আমরা এখন দুজনেই বড় হয়েছি। তোমার যদি কিছু চাই আমার কাছ থেকে সরাসরি চেয়ে নাও, আমার থাই কেন টাচ করছো? কিন্তু পরে খেয়াল করে লুয়ের দুই হাতে তো খাওয়াই ব্যস্ত, তারা তার থাইকে টাচ করছে। চ্যাং নিচে তাকিয়ে দেখে একটা ছোট্ট মেয়ে তার থাই ধরে বসেছিল। এই ছোট্ট মেয়ের নাম মিন। সে তো চ্যাংকে মা বলে ডাকে। এটা দেখে লু তাকে বলে, আচ্ছা তোর বিয়ে হয়ে গেছে, আমাকে জানাসনি, আবার এত বড় একটা মেয়েও আছে। ঠিক তখনই ওই মেয়েটা লুকে বাবা বলে ডাকে। এটা দেখে চ্যাং হাত তালিয়ে দিয়ে বলে, দেখেছিস তুই যেভাবে বাবা হয়েছিস আমি ঠিক সেইভাবেই মা হয়েছি। মেয়েটিকে দেখে তাদের খুব দয়া হয়, তাই মেয়েটিকে তারা খাবার খাওয়ায়। কিন্তু মেয়েটা তখনও তাদের পিছু ছাড়ে না। তখন তারা দুজনে বুদ্ধি করে মেয়েটিকে গিফট দেওয়ার লোভ দেখিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে গিয়ে দেখে অনেক ভিড়। তাদের ডাক পড়তে পড়তে রাত হয়ে যায়, যার ফলে চ্যাং আর লু দুজনেই ঘুমিয়ে পড়ে। আর যখন তাদেরকে পুলিশ ডাকে তখন টুক করে ওই ছোট্ট মেয়েটা পুলিশের সামনে যায়। লু আর চ্যাং তখনও নাক ডেকে ঘুমোচ্ছিল। ওই পাকা বুড়িতে পুলিশকে বলতে থাকে, এরা হচ্ছে আমার মা বাবা, কোনো কারণে এদের মধ্যে ঝামেলা হয়েছে। আর ওই ঝামেলার কারণেই তারা মানতে চাইছে না আমি তাদের মেয়ে। এটা শুনে পুলিশ তাদেরকে ডেকে তোলে আর তাদের দুজনকে বলে, তোমাদের মধ্যে ঝামেলা মিটিয়ে নাও আর নিজের মেয়েকে ঘরে নিয়ে যাও। এটা শুনে তো লু ভীষণ রেগে যায়। সে মেয়েটিকে বকা দিয়ে বলে, তুমি আমার মিথ্যে কথা বলেছ, আমি তো তোমার বাবা না, তারপর কেন মিথ্যে কথা বলছো? লুকে এভাবে চিৎকার করে কথা বলতে দেখে চ্যান তাকে বলে, আরে এ তো বাচ্চা মেয়ে, এর উপর কেন চেঁচাচ্ছিস? আর তাদের দুজনের ঝগড়া দেখে পুলিশ ভাবে ছোট্ট মেয়েটা যা বলেছে সেটাই সত্যি। পুলিশ তো চ্যান আর লুকে বলে, তাড়াতাড়ি তোমাদের মেয়েকে বাড়িতে নিয়ে যাও। কিন্তু লু সে তো মানতেই রাজি না এটা তাদের মেয়ে। তখন পুলিশ ছোট্ট মেয়েকে তার বাবার নাম জিজ্ঞেস করে। ওই পিচ্চি এত চালাক ছিল যে সে লুয়ের পুরো নাম বলে দেয়। আসলে লু আর চ্যান যখন কথা বলছিল তখন সে সব শুনে নিয়েছে, আর সেখান থেকে সে লুয়ের নামটা জেনেছে। আর ওই পিচ্চি মেয়ের কাণ্ড দেখে তো লু আর চ্যান দুজনেই অবাক। এরপরে পুলিশ লুয়ের পুরো নাম জিজ্ঞেস করে, কিন্তু লু তার নাম ভুল বলে। আসলে লু ভুল নাম বলে এই ঝামেলা থেকে মুক্তি চাইছিল। কিন্তু লু বেচারা ধরা খেয়ে যায় যখন পুলিশ তার আইডি চেক করে। পুলিশ বলে, চুপচাপ মেয়েকে বাড়িতে নিয়ে যাও, নয় তিনজনকেই আটকে রাখবো। কি আর করার, বাধ্য হয়েই ওই ছোট্ট মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর গ্র্যান্ডমা ওই ছোট্ট মেয়েটিকে খেতে দেয়। আর এখানে আমরা জানতে পারি গ্র্যান্ডমা এই ছোট্ট মেয়েটিকে চেনে। এই মেয়েটা প্রায় প্রায় গ্র্যান্ডমার কাছে এসে খেয়ে যায়। আসলে মেয়েটির মা অনেক আগেই মারা গেছে আর মেয়েটির বাবা পাগল। এই পিচ্চি জানতো না লু গ্র্যান্ডমার নাতি। সে ভেবেছিল এই কাপল শহর থেকে এসেছে আর তাদেরকে বোকা বানিয়ে খাবার খাওয়ার জন্য সে এই নাটকটা করেছিল। যখন ওই ছোট্ট মেয়েটা নিউর ব্যাপারে জানতে পারে তখন সে জানায় নিউ 2 বছর ধরে একটা দেয়াল তৈরি করছে, কিন্তু তার দেয়ালটা এখনও কমপ্লিট হয়নি। আসলে সে সামনের বাড়িতে থাকা একটা মেয়েকে খুবই পছন্দ করে আর তাকে দেখার জন্যই সে দেয়ালটা এখনও পুরোপুরি তোলেনি। এই কথা জানার পর তো লু আর চ্যাং নিউর কাছে আবারও যায়। সেখানে লু বলে, নিউ দেখ আমি কিন্তু জানি তুই দেয়ালটা এখনও কেন তুলিসনি। নিউ বলে, দেখ এসব হুমকি না দিয়ে তুই কি ওই মেয়েটার সাথে আমাকে সেট করে দিতে পারবি? তুই যদি ওই মেয়েকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে দিতে পারিস তাহলে আমি সহ আমার কোম্পানির যত এমপ্লয় আছে সবাই তোর ইন্স্যুরেন্স কিনবে। এটা শুনে তো চ্যান আর লু দুজনেই খুশিতে লাফাতে থাকে। আর এরপরে দুজনেই লেগে যায় নিউর গার্লফ্রেন্ডকে কী করে পাঠানো যায়। একদিন তারা জানতে পারে গ্রামের সিনেমা হলে একটা খুব ভালো মুভি এসেছে আর সেই মুভির টিকিট নিউর গার্লফ্রেন্ড কিনতে গেছে, কিন্তু সে টিকিটটা পায়নি। লু কোনোভাবে ওই মুভির 2খানা টিকিট এনে নিউকে দেয়। এরপরে নিউ অনেক সাহস জুগিয়ে সে টিকিটখানা নিয়ে তার গার্লফ্রেন্ডের সামনে যায়, কিন্তু সে কি বলবে সে বুঝতে পারে না। সে অর্ধেক কথা বলে পালিয়ে যাচ্ছিল।
তখন ওই মেয়েটা বলে, অর্ধেক কথা কেন বলছো? যা বলবে পুরোপুরি বলে যাও। তখন নিউ দুটো টিকিট তাকে দিয়ে বলে, এই ছোট্ট একটা উপহার তোমার জন্য। আর এটা বলেই দেশে দৌড় মারে। এরপরে সিনেমা দেখার দিন নিউ সে খুব সুন্দর করে সাজুগুজু করে ফুল টুল নিয়ে তার গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করে। অন্যদিকে লু আর চ্যানকে দেখি নিউর সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য তারা সেখানেই তার উপরে নজর রাখে। কিছুক্ষণের মধ্যে নিউর স্বপ্নের রাজকুমারী সেখানে চলে আসে, কিন্তু মেয়েটা মন খারাপ করেছিল। এটা দেখে নিউ বলে, কি হয়েছে তোমার? তোমার কি এই ফুল পছন্দ হয়নি? তখন মেয়েটি বলে, না না, এরকম কোনো ব্যাপার না। আমি অনেক আগে থেকেই জানি যে তুমি আমাকে পছন্দ করো। তুমি শুধুমাত্র আমাকে দেখার জন্য যেসব কাণ্ড করো আমি সবই দেখি, সবই জানি। আমি তো শুধুমাত্র তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি আমার জন্য কতদিন অপেক্ষা করতে পারো। তুমি আমার জন্য 2 বছর অপেক্ষা করেছো। সেদিন যখন তুমি আমাকে সিনেমার টিকিট দিলে তখন আমি ভীষণ খুশি হয়েছি, আর ধীরে ধীরে তোমার প্রেমে পড়ে গেছি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমি তোমার ব্যাপারে মা বাবাকে সব কিছু বলেছি। তুমি যেহেতু তোমার কোম্পানিতে বাজি বানাও, তাই মা বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়নি। এটা শুনে তো নিয়ের ভীষণ মন খারাপ করে। সে তাকে জিজ্ঞাসা করে, তোমার মা বাবা কোথায়? মেয়েটি বলে, মা বাবা ওই গলিতে দাঁড়িয়ে আছে, তারা আমাকে এখানে ছাড়তে এসেছিল। এটা শুনে নিউ চিৎকার করে বলে, মা বাবা আমাকে 10 মিনিট দিন, আমি এক্ষুনি আসছি। আর এটা বলে সে পাগলের মতো সেখান থেকে চলে যায়। কেউ বুঝতে পারে না নিউ আসলে কি করতে চাইছে। 10 মিনিট পেরিয়ে যায়, নিউ এখনো আসেনি। ঠিক তখনই তারা দূরে অনেক আগুনের আভা দেখতে পায়, আর একটু পরে বাজে পড়তে শুরু করে। ঠিক তখনই নিউ দৌড়ে আসে, আর সেই মেয়েটির মা বাবাকে বলে, আমি আপনাদের মেয়েকে খুবই ভালোবাসি। যেহেতু আপনাদের আমার কাজটা পছন্দ হয় না, তাই আমি আমার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছি। এত বছর আপনাদের মেয়েকে আপনি খেয়াল রেখেছেন, এখন আমাকে দায়িত্ব দিন, আমি তার খুব ভালো করে খেয়াল রাখবো। আপনারা যেই কাজ করতে বলবেন আমি সেই কাজটাই করব। এই কথা শুনে ওই মেয়েটির মা বাবা রাজি হয়ে যায়। পরের দিন দেখি চ্যান লুকে আন্টির কাছে নিয়ে যায়। আন্টি লুয়ের কাছ থেকে একটা ইন্স্যুরেন্স কেনে। ঠিক তখন একটা পাগল লোক আন্টির কাছে আসে, আর আন্টিকে বলতে থাকে, এই নিন টাকা, এই টাকা নিয়ে আপনি আমার মেয়েকে স্কুলে ভর্তি করান, আমার মেয়েকে পড়ান। লোকটা যেহেতু পাগল ছিল তাই সে টাকার বদলে ছাগলের পটি দিচ্ছিল। এখানে আন্টি জানায় এই লোকটা তার বউকে খুবই ভালোবাসতো। হঠাৎ করে তার বউ অসুস্থ হয়ে যায়। তার বউয়ের চিকিৎসার জন্য সে অনেক ধার দেনা করে, কিন্তু তারপরও তার বউ বাঁচে না। তারপর থেকে এই লোকটা পাগল হয়ে গেছে। অন্যদিকে আমরা ওই গ্রামের একটা মেয়েকে দেখতে পাই যার নাম জিন। সে কথা বলতে পারে না, সে ইশারাই কথা বলে। জিন তার বাড়িতে একটা মাসাজ পার্লার খুলেছে। একটা কাস্টমার তো জিনকে খুবই পছন্দ করে, সে প্রতিদিন জিনের কাছে আসে। সে আজ জিনের জন্য একটা গিফট এনেছে। ঠিক তখনই জিনের ভাই ইয়াং চলে আসে। এখানে আমরা জানতে পারি তাদের মা বাবা দুজনেই মারা গেছে। যার আগে বলে যায় এই বাড়িটা 2 ভাই বোনের। এর কারণে ইয়াং এই বাড়িটি বিক্রি করতে চায়, কিন্তু জিন সে এই বাড়িটা বিক্রি করতে চায় না। আর তার ভাইকে শান্ত করার জন্য প্রতি মাসে কিছু কিছু করে টাকা দেয়। কিন্তু আজ ইয়াং বলে, আমার এই টাকা চাই না, আমি এই বাড়িটা বিক্রি করে টাকা নেব। আর এটা বলে জিনের সাথে ঝামেলা করতে থাকে। তখন ওই কাস্টমার বাধা দেয়, যার ফলে ইয়াং সেখান থেকে চলে যায়। অন্যদিকে গ্র্যান্ডমা অনেক পুরনো একটা বক্স বের করে। সে একটা কাগজ বের করে চ্যানকে দেয়, আর তাকে জানায় লু যখন 4 বছর ছিল তখন স্কুলে এই রচনাটা লিখতে দিয়েছিল, আর এই জন্য তো লু পুরস্কারও পেয়েছে। আমি তো পড়ালেখা জানি না, তাই এখানটায় কী লেখা আছে সেটা আমাকে পড়ে শোনা। চ্যান বলে, হ্যাঁ এক্ষুনি পড়ে দিচ্ছি। ঠিক তখনই কে একজন চলে আসে, যার ফলে গ্র্যান্ডমা বাইরে যায়। তখন চ্যান লুয়ের লেখা ওই রচনাটি পড়তে থাকে। সেখানটায় লেখা ছিল, আমার মা যদি আমাকে ছেড়ে চলে না যেত তাহলে সেও আমাকে ভালোবাসতো, যেমনটা আমার বন্ধুদের মারা ভালোবাসে। আর ওই পুরো রচনাতেই মা সম্পর্কেই লেখা ছিল, তার গ্র্যান্ডমার কথা একবারও লেখেনি। ঠিক তখনই গ্র্যান্ডমা চলে আসে। চ্যান জানে যে গ্র্যান্ডমা লুকে কত ভালোবাসে, তাই চ্যান ওই রচনাটি গ্র্যান্ডমার সম্পর্কে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে। আর সেই কথাগুলো শুনে গ্র্যান্ডমা ভীষণ ইমোশনাল হয়ে যায় যে আমার নাতিটা আমাকে কত ভালোবাসে। অন্যদিকে আমরা লুকে দেখি সে জিনকে তার একটা ইন্স্যুরেন্স বিক্রি করে দেয়। এখানে জিন জানায় সে তার ভাই ইয়াংকে খুবই ভালোবাসে, কিন্তু তার ভাইয়ের জুয়া খেলার নেশা আছে। তার এই ভয়টা লেগে থাকে যে তার ভাই এই বাড়ি বিক্রি করে তার ভাগের টাকা পুরো জুয়াতেই উড়িয়ে দেবে। এ কারণে সে বাড়িটা বিক্রি করতে চায় না, কিন্তু জিন বাড়ির দলিলে সই করে দিয়ে দিয়েছে। আর প্রতি মাসে তার ভাইকে এই কারণে টাকা দেয় যাতে এই টাকা নেওয়ার বাহানায় সে তার ভাইকে একবার দেখতে পারে। অন্যদিকে ইয়াংকে দেখি সে বসে জুয়া খেলছিল। ঠিক তখন সেখানে লু চলে আসে তার আরেকটা ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য। ইয়াং ওর বন্ধুদের বলে, আমার বোন অনেক ভালো, দেখ সে কথা বলতে পারে না কিন্তু তারপরও মাসাজ পার্লার চালায়। এটি শুনে একটা বন্ধু বলে, হ্যাঁ তোর বোন সত্যিই ভালো,
ও মাসাজ পার্লার চালায়, কিন্তু ও মাসাজ পার্লারের সার্ভিস ছাড়া অন্য কিছু দেয়ই না। এটা শুনে তো ইয়াং রেগে যায় আর বলে, তুই আমার বোনের সম্পর্কে কথা বলছিস। আর এটা বলে সে তার বন্ধুকে মারতে থাকে। আর ওই মারামারির মধ্যে লু ফিরি ফিরি মার খায় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। সব কিছু ভালোই চলছিল, কিন্তু একদিন লুয়ের এক্স গার্লফ্রেন্ড গ্রামে আসে। আসলে সে লুয়ের সাথে প্যাচ আপ করতে চায়, আর এটা দেখে তো চ্যানের ভীষণ হিংসা হয়। কিন্তু এখানটায় লু বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর শহরে ফিরে যাব না, যা করব এখান থেকেই করব। আমার গ্র্যান্ডমা আমাকে এত ভালোবাসে, তাছাড়া চ্যান আমার এত ভালো বন্ধু, ও সবসময় আমার সাথ দেয়। আর মিন্ত আমাকে সবসময় বাবা বাবা বলে ডাকে আর আমার সাথেই থাকে। তাছাড়া লু আর চ্যান এতদিনে অনেক কাছাকাছি চলে এসেছে। এই কথা শুনে লুয়ের এক্স গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যায়। এটা দেখে তো চ্যান ভীষণ খুশি হয়। সে একবারের জন্য ভেবেছিল তার বন্ধুকে সে হারিয়ে ফেলবে। আমরা দেখি গ্র্যান্ডমা, চ্যান, লু আর মিন একসাথে পরিবারের মতো থাকে। তারা চারজনে ভীষণ খুশি। এটা তাদের জীবনের সব থেকে বেস্ট মোমেন্ট ছিল। এদিকে লু নিয়ের সাথে দেখা করে আর বলে, কেমন চলছে দিনকাল। লু বলে, আমি তো অর্ধেক পড়ালেখা করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ডের পুরো পরিবার খুবই শিক্ষিত। আমার গার্লফ্রেন্ড একটা ব্যাংকে জব করে, আর এ কারণে আমি আবার নতুন করে পড়ালেখা শুরু করেছি। অন্যদিকে আমরা জিনকে দেখি, যে কাস্টমার তাকে গিফট দিয়েছিল সে তাকেই বিয়ে করে। বিয়ের দিন জিন তার ভাইয়ের জন্য অনেক অপেক্ষা করে, কিন্তু তার ভাই আসে না। সে তার বিয়েতে ইশারাতে একটা স্পিচ দেয়। সে বলে, আমার এখানেই জন্ম আর এখানেই বড় হয়েছি। এখন আমি বিয়ে করে আমার বয়সের সাথে অনেক দূরে চলে যাব, আর আমি আমার ভাইকে বাড়িটা পুরোপুরি লিখে দিয়েছি। আমি শুধু চাই যে আপনারা মনে রাখুন যে জিন নামে একটা মেয়ে এখানে ছিল। ওর কথা শুনে গ্রামের সবাই ভীষণ খুশি হয়। অন্যদিকে আমরা সে ছোট্ট মেয়ের পাগল বাবাকে দেখি। সবার মতো সেও ব্যাংকে টাকা জমা দিতে এসেছে, কিন্তু তার টাকা হচ্ছে ছাগলের পটি। সেখানে লুয়ের গ্র্যান্ডমাও এসেছিল। এদিকে দেখি নিউর গার্লফ্রেন্ড ওই ব্যাংকেই চাকরি করে। ওই পাগলটা সেখানে ঝামেলা শুরু করে দেয়। নিউর গার্লফ্রেন্ড সেটা আটকাতে যায়, কিন্তু ওই পাগলটা কুড়োল দিয়ে তাকে আঘাত করে। সে তো কুড়োল দিয়ে লুয়ের গ্র্যান্ডমাকেও মারতে যায়, কিন্তু তারই মধ্যে সেখানে পুলিশ চলে আসে আর ওই পাগলটাকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখি নিউর গার্লফ্রেন্ডকে হসপিটালে ভর্তি করেছে, আর নিউ বাইরে বসে আছে। যেহেতু ওই ছোট্ট মেয়েটার এখন বাবাটা মারা গেছে, তাই এখন কেউ নেই তার। এদিকে লু কোনো স্থায়ী কাজ করে না, যার কারণে সে ছোট্ট মেয়েটাকে অ্যাডপ্টও করতে পারবে না। আর এই জন্যই পুলিশ ছোট্ট মেয়েটাকে অনাথ আশ্রমে দিয়ে আসে। অন্যদিকে দেখি নিউ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য হসপিটালের বাইরেই বসে থাকে, কিন্তু কোনো কারণে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চায় না। কিন্তু নিউ তখনও যায় না। আর এটা দেখে তার গার্লফ্রেন্ড বাইরে আসে আর তার মুখের মুখোশ খুলে ফেলে। আর এখানে আমরা দেখতে পাই আসলে ওই পাগলটা কুড়ুল দিয়ে নিউর গার্লফ্রেন্ডের মুখে আঘাত করেছিল, আর সেখানে ভয়ানক একটা দাগ হয়ে গেছে। নিউর গার্লফ্রেন্ড ভেবেছিল তাকে এই চেয়ার হয়তো বা নিউ তাকে আর ভালোবাসবে না, কিন্তু নিউ বলে, সে তোমার যাই হোক, আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। অন্যদিকে গ্র্যান্ডমা জানতে পারে তার ক্যান্সার হয়েছে আর সে কদিনই বেঁচে থাকবে। ডক্টর তো বলে তুমি এই ব্যাপারটা সবাইকে জানিয়ে দাও, কিন্তু গ্র্যান্ডমা ওই ব্যাপারটা কাউকে জানায় না। আসলে সে চায় এই শেষ জীবনে সে তার নাতি আর চ্যাংয়ের সাথে খুশি খুশি থাকতে। সে কাউকে টেনশন দিতে চায় না। এদিকে আমরা লুকে দেখি, সে সিদ্ধান্ত নিয়েছে সে আর শহরে যাবে না, সে গ্রামেই থাকবে। তার গ্রান্ডমার এখন বয়স হয়েছে, তাই সে তার গ্রান্ডমার দোকান দেখবে আর তার গ্রান্ডমা থেকে সব কাজ শিখে নেবে আর তার গ্রান্ডমার যত্ন নেবে। আর শেষে দেখি লু আর চ্যাং দুজনই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই মুভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।